ওয়াও ভিউয়ার্স, আর কয়েক ঘন্টা পরেই ওয়ার্ল্ড কাপ ফুটবলের ওপেনিং। আমি জানি সবাই খুবই এক্সাইটেড, বাট ভিউয়ার্স, ইটস শোবিজ টুনাইট। সামিয়া মুন স্বাগত জানাচ্ছি। ইয়েস, আজও আছে শোবিজ ওয়ার্ল্ডের কারেন্ট সব খবর। তো চলুন আমার সাথে শোবিজের ঝলমলের দুনিয়ায়। দর্শক, আমাদের প্রথমেই আপডেট করতে চাই এক্সাইটিং কিছু ইনফরমেশন দিয়ে। চলুন বিস্তারিত দেখি শোবিজ টুনাইট আপডেট থেকে। অনন্য মামুন হাত দিয়েছেন নতুন সিনেমার কাজে, নাম ব্ল্যাকমেইল। আর এই সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় নায়ক হিরণের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এপার বাংলার বিদ্যা সিনহা মিম ও মৌসুমী হামিদ। এ মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে। মিম ও মৌসুমী হামিদ দুজনই লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসলেও এবারই প্রথম একসাথে কাজ করছেন তারা। চ্যানেল আইয়ের ফুটবল নিয়ে নির্মিত নতুন ধারাবাহিক জার্সি নাম্বার 10-এ দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। দেশের ফুটবল খেলার নানা দিক আর ক্লাবগুলোর কর্মকাণ্ড নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এছাড়া এই মুহূর্তে গাজী টিভিতে তারার কথা নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন পর শাহিন কবির টুটুল পরিচালিত গোল্লা স্যুট সিনেমাতে একসাথে গান করলেন সামিনা চৌধুরী ও আসিফ আকবর। এক ফালি চাঁদ শিরোনামের গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর তারেক। আর সিনেমাটির শিরোনাম গান তৈরি করেছে চিরকুট ব্যান্ড। 2014 ফুটবল বিশ্বকাপের জন্য জন আব্রাহামকে ভারতের দূত নির্বাচন করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। তিনি একজন ফুটবল প্রেমী হিসেবে বেশ পরিচিত। সম্প্রতি ভারতীয় ফুটবলের বিকাশের জন্য অনুষ্ঠিত এক নিলামে অংশ নেন তিনি। সনি 6-এর বিশ্বকাপ নিয়ে আয়োজিত নতুন শো ক্যাফেরিওতেও নিয়মিত অতিথি হিসেবে থাকছেন জন। স্বপ্নের মানুষকেই যেন খুঁজে পাচ্ছেন না হ্যালি বেরি। বেশ কয়েকটি সম্পর্কে শেষ টানতে হয়েছে আদালতে। শেষমেশ মডেল গ্যাব্রিয়েল অ্যাব্রির বেলাতেও তাই হলো। 5 বছর এক ছাদের নিচে থেকে তারা আলাদা হলেন। নাহলা নামে তাদের একটি মেয়েও আছে। সেই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আদালত বেরিকেই দিয়েছেন। আদালতের রায় অনুযায়ী প্রতি মাসে বেরি $16,000 করে দেবেন অ্যাব্রিকে, কারণ নাহলা এখন আছেন বাবার কাছেই। প্রবীণ সঙ্গীত পরিচালক মনসুর আহমেদ আমাদের মাঝে আর নেই। আজ বিকেল 4টায় ঢাকার একটি হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই শিল্পী মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট ও সঙ্গীত পরিচালক মানাম আহমেদের বাবা। নাট্য নির্মাতা এবং সিনেমাটোগ্রাফার ওয়াহিদ আনাম মেরিল প্রথম আলো পুরস্কার 2014-তে সমালোচকদের বিচারে ছোট পর্দায় পারি নাটকের জন্য শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে পুরস্কার ছিনিয়ে নেন ওয়াহিদ আনাম। এই প্রজন্মের একজন নাট্য নির্মাতা এবং সিনেমাটোগ্রাফার ওয়াহিদ আনাম 31 মে 1988 সালে বরিশাল শহরে আব্দুস সালাম এবং রোকেয়া বেগমের ঘরে জন্ম তার। বরিশালে স্কুল শেষে মালয়েশিয়ায় পাড়ি জমান আন্ডার গ্র্যাড কমপ্লিট করতে। তারপর আমেরিকায় নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে ফিল্ম ডিরেকশনে ডিগ্রি নিয়েই শুরু করে দেন তার ফিল্মিং ক্যারিয়ার। 2013 সালে তিনি বিয়ে করেন লাক্স তারকা ও নাট্য অভিনেত্রী তাহসিনকে। আমেরিকায় বসেই তার প্রথম টেলিফিল্ম নিউ ইয়র্ক নির্মাণ করেন, যা প্রচারিত হয় 2011 সালে চ্যানেল আইয়ে। বাংলাদেশের সবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে একই সালেই ফিরে আসেন দেশে। তারপর নায়ক রাজ্জাককে নিয়ে নির্মিত নাটক রিপু বেশ জনপ্রিয়তা পায় সবার কাছে। জীবন জুড়ে তুমি থাকো না। মাত্র 4 বছরের মাথায় কিনারা, ধোয়া, ত্রিভুজ, বন্দি, তোমারই আছির মতো বহু ব্যবসা সফল নাটক এবং টেলিফিল্ম বাড়িয়ে দেয় তার পরিচিতি। এবারের 16তম মেরিল প্রথম আলো পুরস্কার 2014-তে সমালোচকদের বিচারে ছোট পর্দায় পারি নাটকের জন্য শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে পুরস্কার ছিনিয়ে নেন ওয়াহিদ আনাম। বর্তমানে ওয়াহিদ আনামের পরিচালনায় কমেডি সিরিয়াল টক্কনাথ প্রচারিত হচ্ছে এনটিভিতে। এই 28 বছর বয়সী ডিরেক্টর নিজেকে ভবিষ্যতে একজন সফল বিজ্ঞাপন এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেখতে চান। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ওয়াহিদ আনাম। স্বাগত আমাদের শোবিজ টুনাইটে। থ্যাংক ইউ।
প্রথমেই বলবো যে কেমন লাগছে শোবিজ টুনাইটে এসে? অনেক ভালো লাগছে, আপনাদের এটা তো অনেক জনপ্রিয় একটা অনুষ্ঠান, সো আই এম ভেরি গ্ল্যাড টু বি হিয়ার। থ্যাংক ইউ। তো মেকিং এ আসার পেছনের গল্পটা শুনতে চাই। আই মিন ফিল্ম ক্যারিয়ারের শুরুটা আপনার কিভাবে হলো? এটা অনেকটা ইন্টারেস্টিং। আমার আসলে কোনো আইডিয়া ছিল না যে আমি একজন ফিল্ম ডিরেক্টর হব বা রাইটার হব, বাট নট। আমি আমেরিকাতে যখন ছিলাম রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতাম। তো একটা পর্যায়ে আমি আসলে ডিসিশন নিই যে আমি বাংলাদেশে চলে আসবো পার্মানেন্টলি। ওকে। সো দেন আই থট যে আমার তো বাংলাদেশে গেলে কিছু একটা করতে হবে, আমি তো আর বসে বসে খেতে পারবো না। তখন কি করা যায়, আমার এইটার পিছনে ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল যে আসলে ক্যামেরার পিছনে কিভাবে কাজ হয়। নায়ক নায়িকারা যখন কথা বলে তখন কি তারা একদম সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু মুখস্থ করে তারপরে বলে না এটা কিভাবে আসলে হয়, গান কিভাবে হয়, এটা একটা একটা কিউরিওসিটি ছিল আর কি ছোটবেলা থেকে। Okay. সো দেন আই থট যে ওকে একটু ক্রিয়েটিভ কিছু করি, দেখি যে কেমন লাগে জিনিসটা। তো ওইটা অনেকটা ট্রাই করতে গিয়ে আসলে আমি তখন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ভর্তি হই ফর দ্য ফিল্ম ডাইরেক্টিং কোর্স। ওখান থেকেই গ্রাজুয়েশন করার পর তো আর বসে থাকা যায় না। সো দেন তো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে বাংলাদেশে ফিরে এলেন, সো ওয়াই নট হলিউড অর বলিউড? বিকজ অফ মাই প্যারেন্টস, আমার বাবা মার জন্য। আমি ওই যে বললাম যে ডিসিশনটা আগে নিয়েছিলাম যে আমি বাংলাদেশে থাকবো। সো বাংলাদেশে থাকবো, আমার প্যারেন্টসের কাছে থাকবো, আমার বাবা মার Okay. কাছে থাকবো। কারণ আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমার বাবা মা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমি তাদের সাথে থাকতে চাই। আমি আমার মার সাথে রাতের বেলা ভাত খেতে চাই, আমার বাবাকে আমি দেখতে চাই সকালবেলা। তো এই ডিসিশন থেকে আসলে আমার বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশে চলে আসার পরে তো কাজ করছি, আল্লাহ পাক করিয়ে দিচ্ছেন, ভালোই আছে। ওকে, তো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির যে এডুকেশনাল সিস্টেম, তো আমরা একটু শুনতে চাই সেই বিষয়ে। এডুকেশনাল সিস্টেমটা ওদের অনেক কম্প্যাক্ট এবং অনেক ভ্যারাইটি আছে ওখানে। যেমন আমি ভর্তি হয়েছি ফিল্ম ডাইরেক্টিং কোর্সে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেক অনেক প্র্যাকটিক্যাল কাজ থাকে ওখানে, অনেক প্র্যাকটিক্যালি অনেক প্রজেক্ট করতে হয়। আমেরিকাতে যারা ফিল্ম বানায় বা যারা ভালো ডিরেক্টর আছেন ওই সব সেটে আমাদের কাজ করার সুযোগ দেওয়া হয় 2-3 মাসের জন্য অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সো ওইখানে হচ্ছে লেকচারের থেকে আপনার প্র্যাকটিক্যাল কাজগুলো অনেক বেশি, অনেক আলাদা আলাদা প্রজেক্টের উপরে কাজ করানো হয়, সিনেমাটোগ্রাফি শেখানো হয়, এডিটিং শেখানো হয়, লাইটিং শেখানো হয়। একটা ফিল্ম করতে টোটাল অ্যাসপেক্টে আর কি একটা ডিরেক্টরের যেসব বিষয়ে নলেজ থাকাটা খুব বেশি জরুরি, সেই সব বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে কভার দেওয়া হয় আর কি। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে আপনি আমেরিকাতে বসেই আপনি আপনার প্রথম টেলিফিল্মটি নিয়ে আপনি জি, ভাবেন, তো জি। এটা কিভাবে আসলে? এটা হয়েছে কি, আমাদের লাস্টে আমাদের একটা 1 ঘন্টার মানে 60 মিনিটের একটা প্রজেক্ট জমা দিতে হতো ইন টার্মস অফ বিং এ গ্রাজুয়েট, মানে আপনার Okay. গ্রাজুয়েশনের জন্য আপনার একটা 60 মিনিটসের টেলিফিল্ম করতে হবে। ওকে, সো দেন আই থট যে আমি আমার দেশের একটা কাহিনী নিয়ে আমি আমেরিকাতে বসে, নিউ ইয়র্কে বসে, কারণ ওদের ওখানে সব ওই প্রজেক্টের জন্য ওদের ওখানে সব মানে টেকনিক্যাল যত ইকুইপমেন্টস দরকার সেগুলো সব ওরা ফ্রি দিবে। ওকে, অল হ্যান্ডস আর ফ্রি। সো দেন আই থট যে আমি একটা 60 মিনিটসের গল্প তাহলে বাংলাদেশের জন্য করি, সেটা বাংলায় হবে, কিন্তু ওইটা আমি প্রজেক্ট হিসেবে সাবমিট করবো অ্যাজ এ মানে উইথ সাবটাইটেল এন্ড অল দ্যাট। সো সাবটাইটেল দিয়ে সেটা আমি প্রজেক্টটা তখন সাবমিট করি আসলে, এবং ওখান থেকেই ওইটা আমার ওইখানে বসে করা ফার্স্ট কাজ, এবং অ্যাট দ্য সেম টাইম আমার লাস্ট অ্যাসাইনমেন্টও হয়ে গিয়েছিল, অ্যান্ড আমার বাংলাদেশে আমার মানে স্টার্টিংটা বাহ। হয়ে গিয়েছিল। তো আপনার বেশিরভাগ ক্রিয়েশনই দেখা যায় যে ইমপ্রেসের, এটা রহস্যটা কি? ইটস লাইক আমি যখন প্রথমে বাংলাদেশে আসি তখন ইমপ্রেস থেকে আসলে আমার যাত্রাটা শুরু। ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল, আই মিন দে আর লাইক মাই ফ্যামিলি, আমার Okay. পরিবারের মতোই অনেকটা। সো ওইখানে কাজ করার পরে মানে অনেকগুলো কাজ ওইখানে করা হয়েছে আর কি, পরপর অনেকগুলো কাজ করা হয়েছে, কারণ আমার স্টার্টিংটা ওখান থেকে। অ্যান্ড কিন্তু এখন অনেক জায়গায় কাজ করছি, কিন্তু মানে আই স্টার্টেড ফ্রম দেয়ার, দ্যাটস এক্স্যাক্টলি। ট্রু। আচ্ছা, তো পারি নাটকের জন্য আপনি মেরিল চ্যানেলে প্রথম আলো পুরস্কার জি। আপনি পেয়েছেন, তো আমরা একটু এক্সপেরিয়েন্সটা শুনতে যাচ্ছি। মেরিল প্রথম আলোতে আসলে নাটকের জন্য আমাদের দেশে খুব বেশি একটা পুরস্কারের সিস্টেম নেই। Okay. আমাদের মেরিল প্রথম আলোতে শুধু আমাদের জন্য, আমরা যারা ডিরেক্টর তাদের জন্য 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বেস্ট স্ক্রিন রাইটিং, আই মিন বেস্ট স্ক্রিন প্লে, চিত্রনাট্য এবং পরিচালক। ওকে, আমি দুটোতেই নমিনেশন পেয়েছিলাম। আমি চিত্রনাট্যের জন্য নমিনেশন পেয়েছিলাম ফর পারি, আনফরচুনেটলি আই ডিডন্ট গেট দ্য অ্যাওয়ার্ড, বাট আই গট নমিনেশন। ওকে, বাট অ্যাজ এ ডিরেক্টর আই গট দ্য অ্যাওয়ার্ড। সো এটা অনেক অনেক খুশির একটা ব্যাপার, অনেক সান্ত্বনার একটা ব্যাপার আসলে, এবং এটার জন্য সমস্ত কৃতিত্ব সমস্ত কিছু আসলে আমার সৃষ্টিকর্তার, কারণ উনি আমাকে যা দিয়েছেন এবং তার সে আমাকে যা দেন আমি তাই করি। সো মানে আমি আই জাস্ট ডিড মাই ওয়ার্ক, এন্ড এটা সামহাউ হয়ে গেছে, আই ডোন্ট নো। ওকে, বাট আপনার এই ক্যারিয়ারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ক্যারিয়ারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আগে ডেফিনেটলি আমি ফিল্ম করতে চাই, আমি সিনেমা অবশ্যই করতে চাই। সো তার আগে আমি আসলে দেখতে চেয়েছিলাম যে আমি মানুষকে অনেক দীর্ঘ সময় আটকে রাখতে পারি কিনা টেলিভিশনের পর্দায়, কারণ ফিল্ম তো একটা অনেক বড় বাজেটে হয়, অনেক বড় ক্যানভাস, অনেক অর্থলগ্নি হয় ওখানে, Exactly. মানুষ পকেটের পয়সা খরচ করে মুভি দেখতে যায়। সো এতগুলো নাটক করার পিছনে আসলে সেটাই মূল কারণ যে
নিজেকে একটু আরেকটু ঝালাই করা এবং নাও এখন যেমন আমি প্রিপেয়ার হচ্ছি আমার সিনেমার জন্য, আগামী বছর ইনশাল্লাহ ফিল্মে শুট করব। ওকে, আমরা সেই আশা করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন শোবিজ টুনাইট। আমরা চাইবো আপনি আবারও আমাদের স্টুডিওতে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, ইটস টাইম ফর শর্ট কমার্শিয়াল ব্রেক। এই যাবার আসবো, থাকুন শোবিজ টুনাইটের সাথে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট। আপনাদের সাথে আছি আমি সামিয়া মুন। দর্শক, শোবিজ টুনাইটের রিপিট টেলিকাস্ট টাইম রাত 2:30 এবং আগামীকাল বিকাল 4:30টায়। সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এক্সম্যান সিরিজের নতুন ছবি ডেইজ অফ ফিউচার পাস্ট। সেই ধারাবাহিকতায় আজও বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। আর এই উপলক্ষে ছবিটির প্রিমিয়ার শো হয়ে গেল ঢাকার স্টার সিনেপ্লেক্সে। মার্ভেল কমিক্সের জনপ্রিয় সিরিজ এক্সম্যানের নতুন ছবি ডেজ অফ ফিউচার পাস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে 23 মে। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা এই ছবিটি এরই মধ্যে আয় করেছে 520 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। পুরো বিশ্বের সাথে এবার বাংলাদেশেও ঝড় তুলতে এসেছে এক্সম্যানের নতুন এই ছবিটি। ঢাকা স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শো হয়ে গেল গতকাল। এটা রিসেন্টলি 23 মে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে। তো আমরা চেষ্টা করেছিলাম 23 তারিখে রিলিজ দেওয়ার জন্য, বাট সামহাও এটা পারি নাই, কিন্তু সে কারণে কিছু ডিলে হলো মুভিটা রিলিজ দিতে। আশা করি দর্শকরা মুভিটা দেখে মানে প্রচুরই এনজয় করবে। অনেক অপেক্ষার পর পছন্দের ছবিটি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেক দর্শক। আগ্রহ ও উত্তেজনারও যেন কোনো কমতি ছিল না প্রিমিয়ার শোতে ছবিটি দেখতে আসা দর্শকদের মাঝে। Can't wait মুভি দেখার জন্য। Big achievement for us. I mean, like they're doing it in 1 week time, I think. So it's really good. ব্রায়ান সিঙ্গারের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান, জেনিফার লরেন্স, হ্যালি ব্যারি, প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাকেলেন সহ আগের সিরিজগুলোর বেশ কিছু অভিনয়শিল্পী। ছবিটিতে শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য আর দুর্দান্ত ভিজুয়াল ইফেক্টের পাশাপাশি এবার গল্পতেও বেশ কিছু পরিবর্তন এনেছেন পরিচালক। হলিউডে এরই মধ্যে ব্লকবাস্টার খেতাব পাওয়া এক্সম্যান বাংলাদেশের দর্শকদের কতটুকু মন জয় করে নিতে পারে তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। 2012 সালে ইউটিউবে রিলিজ পায় মিউজিক ভিডিও গ্যাংনাম স্টাইল। 2 বিলিয়ন হিট নিয়ে সাই হয়ে যান গ্লোবাল স্টার। এখন আবার স্নুপ ডগের সাথে রিলিজ করলেন তার নতুন মিউজিক ভিডিও হ্যাংওভার। এখন পর্যন্ত হিটের সংখ্যা 3 মিলিয়ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পার্ক জে স্যাং একজন র্যাপার, ড্যান্সার এবং টেলিভিশন পার্সোনালিটি। মিডিয়াতে সাই নামে পরিচিত। 1977 সালের 31 ডিসেম্বর সাউথ কোরিয়ার সোল শহরের গ্যাংনাম ডিস্ট্রিক্টের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। ইউএস থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষে কোরিয়াতে ফিরে আসেন। 2001 সালে তার প্রথম ফুল লেন্থ অ্যালবাম সাই ফ্রম দ্য সাইকো ওয়ার্ল্ড রিলিজ করেন। কিছু আপত্তিকর কন্টেন্টের কারণে কোরিয়ান সরকারকে জরিমানাও দিতে হয়। 2002 সালে দ্বিতীয় অ্যালবাম S2 রিলিজ হলেও আন্ডার 18 এর নিচে বিক্রি করায় তা ব্যান করে দেয় সরকার। কন্ট্রোভার্সিয়াল আর্টিস্ট তালিকায় সাইয়ের নাম চলে আসায় তিনি 2003 সালে সাউথ কোরিয়ান মিলিটারিতে অংশগ্রহণ করেন এবং 2005 পর্যন্ত কাজ করেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে। 오빤 강남스타일 강남스타일 2012 সালে ইউটিউবে রিলিজ পায় মিউজিক ভিডিও গ্যাংনাম স্টাইল। ওয়েবসাইট হিস্ট্রিতে 1 বিলিয়ন হিট নিয়ে সাউথ কোরিয়ার একজন লোকাল স্টার থেকে পরিণত হন গ্লোবাল সুপারস্টারে। মে 31, 2014 পর্যন্ত এই হট অ্যান্ড হ্যাপেনিং মিউজিক ভিডিওর হিটের সংখ্যা দাঁড়ায় 2 বিলিয়ন। শুধু এই গানের জন্য প্রায় $9 মিলিয়ন আয় করায় এমটিভি সাইয়ের নামের সাথে জুড়ে দেয় ভাইরাল স্টার অফ 2012 এর খেতাব। এই
এই সপ্তাহে সাইয়ের যাত্রা শুরু হলো হিপ হপ দুনিয়ায়। হিপ হপ কিংপিন স্নুপ ডগের সাথে সাইকে দেখা যাচ্ছে হ্যাংওভার মিউজিক ভিডিওতে। গ্যাংনাম স্টাইল স্টার গতবারের মতো এবারও 3 দিনের মাথায় লুফে নিয়েছেন 3 মিলিয়ন হিট। সাউথ কোরিয়ার সোল শহরে মাত্র 18 ঘন্টার মধ্যে গানটি কম্পোজ এবং মিউজিক ভিডিওর ফিল্মিং করেছেন বলে জানা যায়। দেখা যাক এই গানের হিটের সংখ্যা কত দাঁড়ায়। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। আজ পর্দা উঠবে বিশ্বকাপ 2014। তাই ফুটবলের তীর্থভূমি ব্রাজিলের দিকে এখন সবার নজর। আর ব্রাজিলও প্রস্তুত স্মরণীয় বিশ্বকাপ উদ্বোধনী উপহার দিয়ে বিশ্বের সামনে নিজেদের নতুন পরিচয় প্রতিষ্ঠা করতে। এখন চলছে প্রস্তুতি শেষ পর্ব। তবে অনুষ্ঠানের বিষয় নিয়ে অবলম্বন করা হয়েছে কঠোর গোপনীয়তা। তাই অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। আর এই মুহূর্ত চলুন দেখে আসে এবারের বিশ্বকাপ সংগুলো নিয়ে একটি প্যাকেজ। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই ব্রাজিলের এরিনা ডি সাও পাওলো স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 25 মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ফুটবল ও ব্রাজিলের ঐতিহাসিক বিষয়ের প্রদর্শন। আর এই অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, কারণ এ ব্যাপারে রয়েছে কঠোর নিরাপত্তা। তবে সব বিষয়ে নিরাপত্তা থাকলেও এটি নিশ্চিত যে উদ্বোধনী অনুষ্ঠানে পিটবুল, ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেইটে এবং ড্রামার গ্রুপ মিলে পারফর্ম করবে ব্রাজিল বিশ্বকাপের থিম সং উই আর ওয়ান। আর নানা আলোচনার পর মার্কিন পপ তারকা জেনিফার লোপেজও অংশ নিচ্ছেন এই আয়োজনে। উই আর ওয়ান ছাড়াও এই বিশ্বকাপকে কেন্দ্র করে আরও কিছু গান তৈরি করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিরার গাওয়া লা 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 গানটি, যা জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি। ফিফা গানটিকে অফিসিয়াল থিম সং হিসেবে নির্বাচন না করলেও অনেকের মতে এটাই এবারের বিশ্বকাপের শ্রেষ্ঠ গান। এছাড়াও ইংল্যান্ড দলের মনোবল বাড়াতে দলের অফিসিয়াল অ্যানথেম হিসেবে মন্টি পাইথনের অলওয়েজ লুক অন দ্য ব্রাইট সাইড অফ লাইফ গানটিকে বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ব্যান্ড দল ভডভিল স্ম্যাশ 2006 বিশ্বকাপকে কেন্দ্র করে একটি গান নিয়ে এসেছে এবারের বিশ্বকাপে, যা তৈরি হয়েছে ফ্রান্স দলের তারকা মিডফিল্ডার জিনেদিন জিদানকে নিয়ে। আর আছে 1994 সালের বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের স্মৃতি নিয়ে তৈরি রেড, হোয়াইট অ্যান্ড ব্লু গানটি। বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপের আমেজ অনেকখানি বাড়িয়ে দেয় থিম সং, তাই এর উন্মাদনাটাও থাকে মাত্রা ছাড়া। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দর্শক, আজ আমার সময় এখানেই শেষ। আগামী পরশু আবারও নতুন এপিসোডে দেখা হবে রাত 8:30টায়। আর এই এপিসোডের রিপিট টেলিকাস্ট দেখুন রাত 2:30 এবং আগামীকাল বিকেল 4:30টায়। ওয়ার্ল্ড কাপ ফুটবলে মেতে উঠুন, সেই সাথে দেখুন ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে যমুনার বিশেষ অনুষ্ঠান রাত 12টায়। সায়োনারা।